নমস্কার, টিভি9 বাংলা আরো একবার স্বাগত জানাই। ঘড়িতে এখন সকাল 8টা। আপনারা জানেন নতুন ছকে পুরনো অভ্যেস সকাল 8টায় থাকে। ডিজিটাল কাগজের পাতায় সকালের আমেজ। রাজ্যের গণ্ডি ছাড়িয়ে দেশ থেকে বিদেশ, রাজনীতি হোক বা খেলার ময়দান, আপনার চেনা কাগজ পড়ুন আমাদের চোখ দিয়ে। আর দুয়ারে নয়, এবারে কাগজ সরাসরি আপনার টিভি এবং মোবাইলে। টিভি9 বাংলা টাইমস। শুরুতেই আসুন নজর রাখা যাক হেডলাইন্স। বের মজুরে অজিত মাইতিকে ঘিরে বেলাগাম জনরোষ, তৃণমূল নেতাকে ধাওয়া গ্রামবাসীদের, জনতার ভয়ে প্রতিবেশী সিভিক পুলিশের বাড়িতে আশ্রয়, বিশাল পুলিশ বাহিনী গিয়ে শেষ পর্যন্ত আটক করে তৃণমূল নেতাকে। সন্দেশখালীর পথে গ্রেফতার দিল্লি থেকে আসা এক ফ্যাক্ট ফাইন্ডিং টিম, পরে জামিনে মুক্তি। সন্দেশখালীতে 144 ভোটের হাটে কেন বাধা, প্রশ্ন তুলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। জমি দখল, নারী নির্যাতনের অভিযোগে ক্ষোভে ফুঁসছে সন্দেশখালী। মানুষের ক্ষোভের মধ্যেই জনসংযোগ করতে সেখানে খোল করতাল বাজালেন রাজ্যের দুই মন্ত্রী পার্থ ভৌমিক, সুজিত বোসরা। বের মজুরে সুজিত পার্থ, তার মধ্যেই ফের ক্ষোভের বিস্ফোরণ। শাখা শাড়ি হাতে মন্ত্রীদের গো ব্যাক স্লোগান মহিলাদের। গ্রামবাসীরা গ্রেফতার, শাহজাহান সিরাজ কেন নয়, প্রশ্নে ফুঁসছে সন্দেশখালী। সন্দেশখালী কাণ্ডে এবারে গ্রেফতার আইএসএফ নেত্রী। বিজেপি সিপিএম এর ওপরে পর পাকড়াও এবারে আইএসএফ এর আয়েশা বিবি। গ্রামবাসীদের উস্কানি দেওয়ার অভিযোগ সন্দেশখালী থানার, অভিযোগ ভিত্তিহীন বলে দাবি আইএসএফ এর। ভয়ে কাঁপছেন অজিত, পাশে নেই দল। উত্তম শিবুদের মতোই অজিতেরও দায় ঝাড়ল তৃণমূল। অন্যায় করলে রাগের বহিঃপ্রকাশ হবেই, যারা অন্যায় করেছে পাশে নেই দল, বললেন সেচমন্ত্রী। পদ থেকে সরানোয় খুশি, পাল্টা দাবি অজিতের। পাখির চোখ লোকসভা নির্বাচন 10ই মার্চ, ব্রিগেডের তৃণমূলে জনগর্জন সভা। মূল বক্তা মমতা অভিষেক। 100 দিনের কাজে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে হাতিয়ার খেলা হবে, জানালেন ঘাসফুল সেনাপতি। অবিলম্বে মাফিয়া শেখ শাহজাহানের গ্রেফতারি চাই, এই কথা লেখা পোস্টার পড়ল সন্দেশখালী বিভিন্ন এলাকাতে। 51 দিন পার, এখনো বেপাত্তা শেখ শাহজাহান। এবারে সন্দেশখালী সেই বাঘের গ্রেফতারির দাবিতেই পোস্টার পড়েছে এলাকায়। রাজ্যে মোদীর সভার দিন বদল, 6ই মার্চ নয়, বদলে 8ই মার্চ নারী দিবসে বারাসাতে জনসভা নরেন্দ্র মোদীর। ওই দিন সন্দেশখালী মহিলাদের সঙ্গে কথা। নারী দিবসে নারীর নির্যাতনের অভিযোগ শুনবেন মোদী। ডিজিটাল কাগজের পাতাতে তো সকালের আমেজ। এবারে আসুন চোখ রাখা যাক এ রাজ্যের গুরুত্বপূর্ণ খবরগুলোতে। সন্দেশখালীর পর মালদার ঘটনা নিয়ে উদ্বিগ্ন জাতীয় মহিলা কমিশন। ডিজি রাজীব কুমারকে চিঠি, 4 দিনের মধ্যে রিপোর্ট দিতে নির্দেশ। সম্প্রতি মালদাতে মহিলার দেহ উদ্ধার, ধর্ষণ ও খুনের অভিযোগ তোলে পরিবার। আনন্দপুরে বিধ্বংসী আগুন, দাউ দাউ আগুনে পুরল ঝুপড়ি। একের পর এক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, বিকট শব্দ, কালো ধোঁয়ায় ঢাকলো এলাকা। পুরল পরীক্ষার্থীর বই, অ্যাডমিট, 5 মিনিটে সব শেষ। দলের বিড়ম্বনা বাড়ালেন অজিত মাইতি। আগে বিজেপি করতাম, মারধর করে তৃণমূলে আনে শাহজাহান সিরাজরা, দাবি করে পদ থেকে ইস্তফার ইচ্ছে প্রকাশ অঞ্চল সভাপতির। আর এবারে চোখ দেশের খবর। রাম মন্দিরের পরে কৃষ্ণ দর্শন, তাও একেবারে সমুদ্রের নিচে। সাগরের অতলে ডুবে থাকা প্রাচীন দ্বারকা নগরী দর্শন প্রধানমন্ত্রীর। আরব সাগরের পাঁচকুই বিচ থেকে সি ওয়াক, স্বর্গীয় অনুভূতি বললেন মোদী। তামিলনাড়ুর পর এবার উত্তরপ্রদেশ, ফের বাজি কারখানাতে বিস্ফোরণ। বিস্ফোরণে মৃত্যু হয়েছে 7 জনের। রবিবার দুপুরে বিস্ফোরণ হয় উত্তরপ্রদেশের কৌশাম্বিতে। চালক ছাড়াই ছুটল রেল, তাও আবার প্রায় 70 কিলোমিটার। পাঞ্জাবের পাঠানকোট স্টেশন থেকে ছুটে যাওয়া মালগাড়িটিকে শেষ পর্যন্ত কাঠের পাটাতন পেটে আটকানো হয়। থামানোর আগেই তা পেরিয়ে যায় 5টি স্টেশন। দফায় দফায় বিক্ষোভ, দিনভর নাটক, তারপরে আটক বের মজুরের তৃণমূল নেতা অজিত মাইতি। প্রায় 4.5 ঘন্টা পরে তৃণমূল নেতাকে পুলিশ আটক করে। তাকে নিয়ে যাওয়া হয়েছিল এরপর মিনাখা থানাতে। জনরোষের মুখে পড়ে পালিয়ে যান অজিত মাইতি। তারপর তারা খেয়ে সিভিকের বাড়িতে আশ্রয় নেন। দায়িত্ব দেওয়ার 24 ঘন্টার মধ্যে অঞ্চল সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয় অজিত মাইতিকে। কাঠপোল ক্যাম্পে অজিতের নামে বহু অভিযোগ জমা পড়েছে। কোনো অন্যায় করিনি বলে দাবি করেছেন পাল্টা তৃণমূল নেতা। এত কিছু হচ্ছে, এত ঘটনা ঘটছে, কিন্তু এখনো পর্যন্ত শাহজাহানের টিকি ছোঁয়া যাচ্ছে না। আর এরই মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আঙুল তুলেছেন বিচার ব্যবস্থার দিকে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দাবি, তৃণমূল নয়, শাহজাহানকে আড়াল করছে আদালত। প্রশাসনের হাত পা বেঁধে দিয়েছে হাইকোর্ট। এই নিয়ে কেউ কোনো রকম দ্বিমত সংশয় রাখবেন না যে শেখ শাহজাহানকে তৃণমূল কংগ্রেস গার্ড করছে। শেখ শাহজাহানকে যদি কেউ গার্ড করে, জুডিশিয়ারি গার্ড করছে। And I want to put this on record, যাতে রোজ সন্দেশখালী শিরোনামে থাকে, যাতে রোজ সন্দেশখালীতে আগুন জ্বলে। জুডিশিয়ারি স্টে তুলে দিক, তারপর যদি না করতে পারে একই প্রশ্ন আমার কাছে এসে করবে। হাত পা বেঁধে দিয়েছে কলকাতা হাইকোর্ট। তৃণমূল কংগ্রেসের ডিএনএ হচ্ছে মিথ্যা, অপসত্য, গুন্ডামি এবং তোলাবাজি।
এই ডিএমএ যে দলের, সেই দলের নেতারা এর বাইরে কথা বলতে পারেন না, এবং এই কথার মধ্যে দিয়ে প্রমাণ হলো যে তৃণমূল কংগ্রেসের আশ্রয়ী শাহজাহান আছে। হাইকোর্টের কোনো নির্দেশে কোথাও বলা নেই যে একজনের বিরুদ্ধে যখন মহিলারা তাদের আত্মসম্মানের অভিযোগ করছেন, জমি দখলের অভিযোগ করছেন, তাদের দিয়ে জোর করানোর কাজ করানোর অভিযোগ করছেন, সেক্ষেত্রে আদালতে স্থগিতাদেশ আছে। এটা একমাত্র তৃণমূলের মতো নেতারাই বলতে পারেন, কোনো সুস্থ মানুষ বলতে পারেন না। এটা সেটাই রিপিট করছে এবং সেটা মিথ্যে কথা, ডাহা মিথ্যে কথা বলেছে। কেস হচ্ছে ইডি সিবিআই এর, সুতরাং গ্রেপ্তার করবে ইডি সিবিআই, আর কোর্ট বলবে। প্রথম কথা হচ্ছে এতদিন ধরে যারা জমি লুট করলো, মা বোনদের নির্যাতন করলো, শারীরিকভাবে অত্যাচার করলো, জলাগুলো দখল করলো, ঘর বাড়ি ভেঙে দিল, তাদের অভিযোগ মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী, তার পুলিশ কেন গ্রহণ করেনি? সন্দেশখালিতে ক্ষোভের আগুন, প্রতিবাদের সুরে প্রতিরোধের ডাক, অবশেষে শীতঘুম ভেঙে উঠেছেন সাংসদ। সন্দেশখালি নিয়ে এক্স মাধ্যমে বার্তা দিয়েছেন নুসরাত জাহান। সন্দেশখালি ঘটনার উপরে মুখ্যমন্ত্রী নজর রাখছেন, প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে, কেউ আইনে ঊর্ধ্বে নন, মানুষের রাজ্য সরকার প্রশাসনের উপরে ভরসা রয়েছে। সন্দেশখালিতে শান্তি ফেরাতে প্রয়োজনীয় পদক্ষেপও নেওয়া হচ্ছে, মানুষের নিরাপত্তাই সবচেয়ে বেশি গুরুত্ব পাবে, ঘটনা নিয়ে রাজনীতিকরণ বন্ধ হোক, এক্স মাধ্যমে এবারে লিখলেন নুসরাত। একটি দুর্ঘটনার খবর এসছে, আবারও উল্টোডাঙ্গা ব্রিজ থেকে নিচে পড়ে গেল গাড়ি। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টোডাঙ্গা পুরনো ব্রিজ থেকে সোজা নিচে পড়ে যায় গাড়িটিতে চালক ছাড়া কেউ ছিলেন না। লেকটাউন থেকে বেপরোয়াভাবে বাইপাসের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে নিচে পড়ে যায় গাড়িটি। কথা বলবো আমাদের প্রতিনিধি রঞ্জিত রয়েছেন। রঞ্জিত, গাড়ির চালক ছাড়া আর কেউ ছিলেন না বলে জানতে পারছি, নিঃসন্দেহে তার তো চোট লেগেছে, পুলিশ কি বলছে, কি অবস্থা? দেখো, ফের বেপরোয়া গাড়ির গতির জেরে উল্টোডাঙ্গা ব্রিজ থেকে নিচে গিয়ে পড়লো গাড়ি এবং উল্টোডাঙ্গা পুরনো ব্রিজ থেকে নিয়ন্ত্রণ হারিয়ে সোজা নিচে পড়ে এবং গাড়ির চালক ছাড়া কেউ ছিল না, এমনটাই কিন্তু পুলিশ সূত্র মারফত খবর। এবং লেকটাউন থেকে অতিরিক্ত বেপরোয়া গতিতে কিন্তু বাইপাসের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ডিভাইডারে ধাক্কা মারে, পরে ডিভাইডারে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে কিন্তু গাড়িটি সোজা নিচে গিয়ে পড়ে এবং সেই সময় একটি বাড়িতে গিয়ে পড়ে এবং বাড়িতে থাকা ছিল দুজন, তাদের অল্প বিস্তর লেগেছে বলে পুলিশ সূত্র মারফত খবর। এবং গাড়ির চালক মোহাম্মদ সোহেব এন্টালির বাসিন্দা, তাকে কিন্তু আরজিকর হাসপাতালে পাঠানো হয়েছে, তার শারীরিক অবস্থা অবনতি, মাথায় চোট লেগেছে, এমনটাই কিন্তু হাসপাতাল সূত্র মারফত খবর। তবে বেপরোয়া গাড়ির গতি কিন্তু কিছুতেই রোধ করা যাচ্ছে না, এমনটাই কিন্তু সূত্র মারফত আমরা জানতে পারছি। বেশ, নজর রাখো রঞ্জিত, পরবর্তীতে আবার যোগাযোগ করছি। পরে খবর, গোসাবার পুঁজালি এলাকাতে রায়মঙ্গল নদী বাঁধের ইট গায়েব হয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠছে। গ্রামবাসীরা অভিযোগ করছেন, বাঁধকে মজবুত করতে ইট বসানো হয়েছিল, আর সেই ইট খোলা বাজারে বিক্রি করা হচ্ছে। বাঁধের ইট সরাচ্ছে কে? গ্রামবাসীদের অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতা নিত্যানন্দ চক্রবর্তীর লোকজনই ইট তুলে নিয়ে বিক্রি করে দিচ্ছে। নিত্যানন্দ স্থানীয় পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান রঞ্জন মণ্ডলের ঘনিষ্ঠ বলে দাবি বাসিন্দাদের, যদিও বাঁধের ইট তুলে বিক্রির অভিযোগ অস্বীকার করেছেন নিত্যানন্দ। গোসাবার বিধায়ক সুব্রত মণ্ডলের দাবি, তিনি এমন কোনো অভিযোগ পাননি। ওই ইটগুলো মানে বিক্রি করা হচ্ছে বাজারে, বিক্রি করা হচ্ছে বাজারে, মানে এখানে বুধবারে বাজার আছে, সেখানেও কিছুটা দিয়েছে, আবার এখানে ক্লাব টেলাব ইয়েতে সেখানেও কিছুটা দিয়েছে, দিয়ে মানে ইটগুলো আস্তে আস্তে এরকম বিক্রি হতে যাচ্ছে। কি জন্য দেওয়া হয়েছে এখানে? এগুলো মানে নদী বাঁধের জন্য ইট। আমরা দেখলাম পঞ্চায়েত থেকে ইটগুলো তুলে দিয়েছে, তুলে ইটগুলো কিছু বিক্রি হয়ে গেছে, কিছু এদিক ওদিক হয়ে গেছে, আমরা বিশেষ কিছু বলতে পারবো না, তবে ইটগুলো সব তুলে নেওয়া হয়েছে। আচ্ছা, এই কারা করছে এইসব ইট তুলে নিয়ে, কারা চলে যাচ্ছে? এই টিএমসি দলে। আচ্ছা, রঞ্জনবাবুর নেতৃত্ব থেকে নিত্যানন্দ বাবু ইটগুলো তুলে তুলে বিক্রি করে। আচ্ছা, গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় বিক্রি করে। ওই তারপরে এমএলএ সাহেব বললো যে না রঞ্জনবাবু আপনি ওটা করাবেন না, বা আমাকে বলে দিল রঞ্জন যে ওটা বাধা আসছে, তাহলে করার দরকার নেই। আপনি কি ইটগুলো ওখান থেকে তুলে নিয়েছিলেন? তো বিক্রি করা হয়নি, তুলে পাবলিকের কাজে লাগানো হয়েছে। আচ্ছা, কিছু জনের অভিযোগ আপনি ৫,০০০ টাকা করে নিয়ে ইট দেননি। না, ওরকম কোনো ইয়ে নেই, গল্প নেই। যে অভিযোগ উঠছে সেগুলো না 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 না, ওটা সাজানো। আপনাদেরকে বলবো, আমার দুর্নীতি যেখানে যত হয়েছে আপনাদের চ্যানেলের মাধ্যম থেকে যতটা পারেন তুলুন, মানুষের কাছে জানার দরকার নেই। কিছু উন্নতিশীল ব্যক্তিদের কাছে জেনে এবং একটা সেবা করা মানুষকে কিভাবে বসিয়ে দেওয়া যায়, ডিমোশন করা যায়,
সেটা চেষ্টা করুন। 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। ওই বিশেষ দিনে সন্দেশখালীর নির্যাতিতাদের অধিকার তুলে ধরতে চায় বিজেপি নেতৃত্ব। 8ই মার্চ বারাসাতে সভা করবেন প্রধানমন্ত্রী, আর সেই নরেন্দ্র মোদীর সভা মঞ্চে থাকবেন সন্দেশখালীর নির্যাতিতারা। আগেই সভা হওয়ার কথা ছিল 6ই মার্চ, কিন্তু রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পরে সভার দিন বদলের সিদ্ধান্ত হয়, এমনটা সূত্র মারফত জানা যাচ্ছে। ওই দিনই রয়েছে মহাশিবরাত্রি ব্রত। বিজেপি নেতৃত্ব এই সভার নাম দিয়েছে নারী শক্তি বন্দনা কর্মসূচি। উনি তো দেশের প্রধানমন্ত্রী, বাংলা তো দেশেরই অন্তর্ভুক্ত, উনি আসতেই পারেন। ভোট এলেই কেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বাকি মন্ত্রী, অমুক মন্ত্রী, তমুক মন্ত্রী, অমুক পদাধিকারী, বহিরাগতদের উৎপাত শুরু হয়? গদি দরকার, তাই উনি আসছেন। মাঝখানে তো মানুষগুলোর জীবনের কোনো মূল্য নেই তার কাছে, তো তিনি যদি আসতে চান আমরা স্বাগত জানাই। সবার যাওয়া আসার অধিকার আছে, মানুষের কাছে সবার যাওয়ার অধিকার আছে, কিন্তু ভোটের পর আর এদের দেখা নেই। তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। আর তার ঠিক দুদিন পরেই লোকসভা ভোটের আগে ব্রিগেড চলো ডাক দিয়েছে আবার তৃণমূল। 10ই মার্চ ব্রিগেডে তৃণমূলের জনসভা, জনগর্জন সভা, যেখানে মূল বক্তা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। 100 দিনের কাজে বঞ্চনার অভিযোগকে হাতিয়ার করেই সভা করবে তৃণমূল। 2019 সালে লোকসভা ভোটের আগে ব্রিগেডে সভা করে শাসক দল। 5 বছর পরে ফের তৃণমূলের ব্রিগেড সমাবেশ। 10 তারিখ ট্রেলার, বাকি সিনেমা ভোটে। বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের। যারা এত বড় বড় ভাষণ দিচ্ছে তাদেরকে বলবো, যদি পাল্টা সাংগঠনিক ক্ষমতা থাকে তাহলে ব্রিগেডের জায়গাটা তো রাজ্য সরকারের নয়, প্রতিরক্ষা দপ্তরে, ডিফেন্সের। তাদের কত সাংগঠনিক দক্ষতা, তাদের কত সাংগঠনিক ক্ষমতা, তাহলে পাল্টায় 11 তারিখ বা 12 তারিখ একটা সভা করে তাদের কত ক্ষমতা একবার দেখাক। পরে খবরে চোখ রাখছি। আজ থেকে 100 দিনের টাকা দেবে রাজ্য। 100 দিনের বকেয়া নিয়ে কেন্দ্রকে নিশানা করেছে রাজ্য। আগেই 100 দিনের বকেয়া মেটানোর ঘোষণা করেছিল রাজ্য সরকার। 23টি জেলার জব কার্ড হোল্ডারদের এই টাকা দেওয়া হবে। 23টি জেলায় খরচ 2,650 কোটি 60,18,000 টাকা। দক্ষিণ 24 পরগনা পাবে 346 কোটি 12,75,000 টাকা। পশ্চিম মেদিনীপুর পাবে 281 কোটি 13,09,000 টাকা। কোচবিহার পাবে 221 কোটি 91,287 টাকা। উল্লেখ্য, এই দক্ষিণ 24 পরগনার মধ্যে আবার ডায়মন্ড হারবার কেন্দ্র রয়েছে। এ বস্তা পচা হয়ে গেছে অভিযোগ। যাদের জন্য 100 দিনের কাজ, তারাও শুনে শুনে ক্লান্ত, তারাও জানেন প্রকৃত সত্যটা কি। তৃণমূলের প্রাতিষ্ঠানিক লুট আর দুর্নীতির কারণে আজকে প্রান্তিক অসহায় মানুষ এই পরিষেবাগুলো থেকে বঞ্চিত হচ্ছে। ফের খুন হয়েছেন তৃণমূল নেতা। এবারে গুলি করে অশোকনগরের গুমা পঞ্চায়েতের উপপ্রধান বিজন দাসকে খুন করা হয়েছে। রবিবার রাতে এক সমর্থকের বাড়িতে থাকার সময় জমি ব্যবসায়ী সহ বেশ কয়েকজনের সঙ্গে বচসা হয় তার। আচমকা কাছ থেকে উপপ্রধানকে গুলি করে এক দুষ্কৃতী। মাথা এবং কানে গুলি লাগে। বারাসাত হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। জমি ব্যবসায় বিবাদ থেকে খুন বলে অনুমান। খুনের তদন্তে অশোকনগর থানার পুলিশ। মর্মান্তিক ঘটনা। আমাদের দলের জন্য এটা অপূরণীয় ক্ষতি। কেননা বিজন দাস ছাত্র রাজনীতি থেকে শুরু করে, যুব রাজনীতি থেকে শুরু করে বর্তমানে উপপ্রধান ছিল। তাকে যে এইভাবে খুন হতে হলো, এটা অবিশ্বাস্য লাগছে। পুলিশ দেখছে, প্রশাসন ইতিমধ্যেই অ্যারেস্ট করেছে কয়েকজনকে শুনলাম, সুতরাং সেটা তো তারা দেখবে। বিজন দাস একটা বলিষ্ঠ নেতৃত্ব, এই এলাকার একটা বলিষ্ঠ নেতৃত্ব, দীর্ঘদিন রাজনীতি করেছেন। তাই তাকে সরানোর চক্রান্ত আজকে পরিকল্পনা করে তাকে আজকে গুলি করে এইভাবে মারা হয়েছে। এরই মধ্যে লিলুয়াতে মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে। আগুনে ঝলসে মৃত্যু হয়েছে শাশুড়ি এবং জামাইয়ের। আশঙ্কাজনক অবস্থাতে হাসপাতালে ভর্তি রয়েছেন মেয়ে। রবিবার রাতে মর্মান্তিক ঘটনা লিলুয়া থানার চকপাড়ার নতুনপল্লী এলাকাতে। বিদ্যুৎ সংযোগ না থাকাতে ধূপ বা কেরোসিন তেলের বাতি থেকে ঘরে আগুন লেগে ঝলসে মৃত্যু হয় দুজনের। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দমকল। দুটি ইঞ্জিন নিয়ে আশঙ্কাজনক অবস্থাতে হাসপাতালে পাঠানো হয়েছে মেয়েকে। ওইখানে পাশে জায়গা যেটা আপনারা দেখেছেন, ওইখানে একটা বাড়ি মানে ওই দরিমা দেওয়া যে বাড়ি যে লোক হয়, সেখানে একটা ফ্যামিলি থাকতো। ওইটাতে আগুন লাগলো, কিভাবে লাগলো সেটা এখনও আমরা বুঝতে পারিনি। কিন্তু ওই দারিমা বাড়িতে আগুন লাগলে না, ওই 5 মিনিট মধ্যে সব হয়ে যায়। মানে একজনকে রেস্কিউ করা হয়েছে, যে এখন অ্যাডমিট হাবড়া হসপিটালে। দুজন মানে স্পট ডেথ হয়ে গেছেন আগুন লাগার পর। এখানে তো কোনো ইলেকট্রিক কানেকশন ছিল না,
একটা সম্ভাবনা আছে কোনো আইদার ল্যাম্প वगैरह জ্বলছিল ওটাতে পড়েছে, বাট এটা সব কিছু স্পেকুলেট করে লাভ নেই। ফরেন্সিক ক্যামেরা ডাকবো, ওনারা দেখে তারপরে ক্লিয়ার কারণ বোঝা যাবে কেন আছে।